নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শক। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা গত পরশুদিন বলেছেন যে তার কাছে দেশের সমস্ত টপ অফিসিয়ালসরা বিভিন্ন খবর সাপ্লাই করেন এবং সম্পূর্ণ মোদির সিস্টেমটা, নরেন্দ্র মোদির যে কন্ট্রোল সিস্টেমটা, সেটা এই মুহূর্তে ভেতর থেকে ইন্টারনালি কোলাপস করে গেছে, সেটা একদম থরথর করে কাঁপছে। কিন্তু এই কথা বলার 24 ঘন্টার মধ্যেই দুটো আর্টিকেল, দুজন আধিকারিক, দুজন টপ অফিসিয়ালস যারা নরেন্দ্র মোদীর পার্সোনাল পরামর্শদাতা ছিলেন, মুখ্য পরামর্শদাতা, তাদের দুটো আর্টিকেল দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সেই নিউজ পেপারে সেটাকে নিয়ে কিন্তু চাঞ্চল্য পড়ে গিয়েছে যে এই আধিকারিকরাই কি রাহুল গান্ধীকে খবর দেন, এবং সেই দুজনের নাম সামনে এসেছে এবং তারা কি বলছেন সেই আর্টিকেল গুলো আপনাদের একদম সরাসরি সামনে থেকে আমরা পড়ে শোনাবো। একজনের বক্তব্য, মোদী সরকার পরপর ভোটে জিতলেও তারা দেশের অর্থনীতির কাছে হেরে গিয়েছে, এটা একজন বলছেন। আরেকজন বলছেন টু বুস্ট ইনভেস্টমেন্ট চেঞ্জ দ্য পিপল ইন চার্জ, অর্থাৎ একদম দেশের নেতৃত্বের পরিবর্তন দরকার। এই কথা অবশ্যই নরেন্দ্র মোদী সরকারে যারা থেকে কাজ করেছেন দীর্ঘদিন একটা বড় সময় ধরে, তারা যখন বলেন অবশ্যই বোঝা যায় যে নরেন্দ্র মোদী সরকার কোথাও একটা কঠিন জায়গায় দাঁড়িয়ে আছে, অর্থনৈতিকভাবে সংকটের জায়গাতেই দাঁড়িয়ে আছে, এবং তারা যেভাবে চুপ হয়ে আছে, যেভাবে তারা নীরবতা পালন করছে সামগ্রিক অর্থনৈতিক সংকটটা নিয়ে, ইকোনমিক ক্রাইসিসটা নিয়ে, নরেন্দ্র মোদী কিছু বলছেন না, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিছু বলছেন না, কেউ কিচ্ছু বলছেন না, সেই জায়গাটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে এই দুটো আর্টিকেল আরো হয়ে উঠেছে। প্রথম আর্টিকেলটা যিনি লিখছেন তিনি সুরজিৎ ভাল্লা। তিনি 2017 থেকে 2018 পর্যন্ত প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর একদম যে আর্থিক পরামর্শদাতা কমিটি, তার একজন অন্যতম সদস্য ছিলেন। আর্থিক পরামর্শদাতা কমিটি যারা প্রাইম মিনিস্টারকে দেশ কিভাবে চালাতে হবে সেই সম্বন্ধে পরামর্শ দিতেন, তার মধ্যে অন্যতম ছিলেন এই সুরজিৎ ভাল্লা। তিনি বলছেন মোদী সরকার জিতলেও ভোটের ক্ষেত্রে তারা দেশের অর্থনীতির কাছে হেরে গিয়েছেন। তার বক্তব্য এটা। যখন অন্যদিকে অরবিন্দ সুব্রমণিয়ান, তিনি 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত, অর্থাৎ 4 বছর ধরে মুখ্য আর্থিক পরামর্শদাতা ছিলেন। তিনি কোনো কমিটি পার্সন ছিলেন, কোনো কমিটি মেম্বার ছিলেন তেমন নয়, তিনি মুখ্য এক ব্যক্তি, তিনি একা দেশের প্রধানমন্ত্রী, তার আর্থিক পরামর্শদাতা ছিলেন, ইকোনমিক্যাল অ্যাডভাইজার। সেই পদে চাকরি করেছেন 2014 থেকে 2018 সাল পর্যন্ত। তারা এই মুহূর্তে যখন মুখ খুলছেন, অবশ্যই এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এবং রাহুল গান্ধী যেভাবে বলেছেন যে আমার কাছে সিস্টেমের মধ্যে থেকে খবর আসে, জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি আমাকে রীতিমতন টেক্সট করেন। আমরা জানি না সেই কথার কতটা সত্যতা আছে, রাহুল গান্ধী নিজের মুখে বলেছেন, কিন্তু আমরা এই মুহূর্তে এই যে দুটো আর্টিকেল, যেটা ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপারে 2026 সালে 23শে মে এবং 26শে মে ছাপা হয়েছে, সেই দুটোই আপনাদের একদম রীতিমতন পড়ে শোনাবো। আপনাদের শুনলে বুঝতে পারবেন ভারতবর্ষের এই মুহূর্তে অর্থনৈতিক অবস্থানটা কি। আপনারা দেখতে থাকুন শেষ অবধি। অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন তৈরি করছি, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদেরকে জানাই এই মুহূর্তে যে মূল আর্টিকেলটা অরবিন্দ সুব্রমণিয়ান তিনি লিখছেন, সেই আর্টিকেলটার শীর্ষক হচ্ছে টু বুস্ট ইনভেস্টমেন্ট চেঞ্জ দ্য পিপল ইন চার্জ, অর্থাৎ বিনিয়োগ বাড়াতে দায়িত্বে থাকা ব্যক্তিদের পরিবর্তন করুন। তারপর এই যে আর্টিকেলটা, তার মূল যে সার সংক্ষেপটা সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। এখানে একদম বলা হয়েছে যে ভারতীয় অর্থনীতিতে দুর্বল বেসরকারি বিনিয়োগ, জিডিপির প্রায় 8.5% এবং রুপির অবমূল্যায়নের মতন সমস্যাগুলি মূলত বিনিয়োগকারীদের আস্থার অভাবের কারণে ঘটেছে। একদম সরাসরি এই যে টাকার দাম পড়ছে, $1 সমান 97 টাকা, কখনো 95 টাকা, কখনো 96 টাকা, তার মূল কারণটা হচ্ছে যে একদম আর্থিকভাবে যারা ইনভেস্টমেন্ট করেন, যারা বিনিয়োগ করেন ভারতের বাজারে, তারা আস্থা রাখতে পারছেন না এই সামগ্রিক বিষয়। তার পরবর্তীতে দেখুন লেখা আছে, কেবল নীতিগত সংস্কার বা অর্থনৈতিক পরিবর্তনই যথেষ্ট নয়, বিনিয়োগকারীদের মনে বিশ্বাস ফিরিয়ে আনতে হবে এবং সরকারের প্রতি আস্থা পুনরুদ্ধার করতে হবে। অর্থাৎ দেশের যে সরকার চলছে তাদের ওপর যারা ইনভেস্টার, তাদের কোনো মতেই আর ভরসা নেই। ফরেন ইনভেস্টরদের যদি ভরসা না থাকে, তাহলে ভারতের মার্কেটে তারা কেন বিনিয়োগ করবে? এবং সেটা একমাত্র দেশের সরকারই পারে যে তাদের ওপর আবার নিজেদের উপর ভরসাটা, আস্থাটা ফিরিয়ে আনতে। এবং সেখান থেকে এই বক্তব্যটা একদম উঠে আসছে যেটা গুরুত্বপূর্ণ জায়গায়। এবং সেই আস্থা ভরসা পুনরুদ্ধার করতে পদে থাকা সরকারি কর্মকর্তাদের বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের পরিবর্তন করা
অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ বিষয়। এবং তারপর তিনি আরো লিখছেন, সংকটকালীন সময়ে ইউরোপীয় ইউনিয়নের যৌথ সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতাকে উপহাস করে হেনরি কিসিঞ্জার একবার জিজ্ঞাসা করেছিলেন, কাকে ফোন করব? আমরা এই যে আর্থিক সংকটে পড়েছি সেখানে কাকে ফোন করব? বর্তমান ভারতের অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং রুপির পতনের মুখে একই রকম একটি প্রশ্ন উঠেছে, আসলে দায়িত্বে কে আছেন? দেশের প্রধানমন্ত্রী, দেশের অর্থমন্ত্রী, তারা কি আদপে দায়িত্বে আছেন? অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা কি তারা রয়েছেন? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এবং অবশ্যই গুরুত্বপূর্ণভাবে তিনি আবারও বলছেন, যারা এই মুহূর্তে উপরে বসে আছেন তাদের পরিবর্তন করার সময় এসেছে, সরাসরি আস্থার পরিবেশ তৈরি করতে হবে। সেই সম্বন্ধে এই আর্টিকেলেই এই অরবিন্দ সুব্রমণিয়ান তিনি বলছেন, যে কোনো অর্থনৈতিক সংকটের মুহূর্তে, যেটার মধ্যে দিয়ে ভারত এই মুহূর্তে যাচ্ছে, সেই অর্থনৈতিক সংকটের মুহূর্তে একটি দৃঢ় বার্তা দেওয়া প্রয়োজন যে সঠিক এবং সিদ্ধান্ত নিতে সক্ষম কোনো ব্যক্তি নেতৃত্বে আছেন। এই বার্তাটা দেওয়া প্রয়োজন যে সঠিক সিদ্ধান্ত এবং সক্ষম একজন ব্যক্তি সেটা নেবেন, এই ধরনের একজন ব্যক্তি আমাদের হেড রয়েছেন সরকারে। তাই কোনো অসুবিধা নেই, এই বার্তাটা ইনভেস্টরদের কাছে পৌঁছানো জরুরি। এবং তিনি বলছেন, যেমন মারিও দ্রাগি ইউরোপীয় সংকটের সময় বলেছিলেন, আমরা যা কিছু করার প্রয়োজন তাই করব। মারিও দ্রাগির কথা উল্লেখ করেছেন, যখন ইউরোপিয়ান মুদ্রার পতন হয়েছিল সেই সময় তিনি দাঁড়িয়ে বলেছিলেন, আমরা যা করতে হয় করব, ইনভেস্টররা কোনোভাবেই ভয় পাবেন না। সেই কথা বলে তিনি বলেছেন যে ভারতবর্ষে বর্তমানে এরকম পরিস্থিতিতে এরকম একজন নির্ভরযোগ্য এবং স্পষ্ট বার্তা প্রদানকারী ব্যক্তির প্রয়োজন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভারতবর্ষে এই যে অর্থনৈতিক সংকটের বাজারটা চলছে, কেউ ইনভেস্ট করতে চাইছেন না, পর সেন্সেক্স ফল হচ্ছে, পর আমরা দেখতে পাচ্ছি যে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে, পর এই মুহূর্তে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে, টাকার দাম কমছে ডলারের তুলনায়, সেগুলো কিন্তু লাগাতার হচ্ছে, একটা প্যাটার্ন ফলো করছে। গত এক বছর ধরে প্রতি ডলার, $1 সমান আমরা দেখতে পেয়েছি কখনো $85, কখনো $86, সেখান থেকে $96-97, অর্থাৎ 10 টাকা পতন এক বছরের মধ্যে হয়েছে। এটা সম্পূর্ণ একজন ব্যক্তি দাঁড়িয়ে তিনি সম্পূর্ণ আস্থা দেবেন যে আমি আছি, আমি দেখে নেব, আমরা আছি, আমরা দেখে নেব, সেটা কোথাও গিয়ে কিন্তু ফরেন ইনভেস্টররা সেই ফিলিংটা পাচ্ছেন না। যতই একজনের কথা বলা হোক না কেন, তিনি একদম বিশ্বগুরুর মতন দাঁড়িয়ে আছেন, কিন্তু আদপে ঘটনাটা কি তাই? তার পরবর্তীতে একদম দেখুন, লেখা আছে বিনিয়োগকারীদের মানসিকতা পরিবর্তন। ভারতের বেসরকারি বিনিয়োগের মন্দাভাব কাটানোর জন্য বিনিয়োগকারীদের মধ্যে বিদ্যমান অবিশ্বাস দূর করতে হবে। তাদের মধ্যে এই মুহূর্তে একটা অবিশ্বাস রয়েছে, যারা বিনিয়োগ করবেন তারা বিনিয়োগ করতে চাইছেন না, তাদের ওপর একটা টাসেল চলছে, তাদের মনের মধ্যে একটা টাসেল চলছে যে এই মুহূর্তে যে সরকার চালাচ্ছে তাদের ওপর কি আমরা সম্পূর্ণ চোখ বুজে ভরসা করতে পারি? তো সেই ক্ষেত্রে বিদ্যমান অবিশ্বাস দূর করতে হবে। প্রশাসনিক এবং নীতিগত স্তরে নতুন মুখ নিয়ে আসলে তা বিনিয়োগকারীদের কাছে একটি ইতিবাচক সংকেত পাঠাবে যে সরকার তার পুরনো এবং কট্টর অবস্থান থেকে সরে এসে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে আন্তরিক। অর্থাৎ সরকার তাদের একদম কট্টর একটা স্টাবার্ন অ্যাটিটিউড থেকে সরে এসে বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ তৈরি করতে সরকার উদ্যত হয়েছে। এই বার্তাটা ইনভেস্টরদের যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো মতেই এই সরকার যেভাবে চলছে তাতে ইনভেস্টমেন্ট ভারতবর্ষে আসবে না। এবং ইনভেস্টমেন্ট না আসলে আপনারা জানেন যে ভারতবর্ষের যে অর্থনৈতিক সংস্থান সেটা কিন্তু ক্রমাগত নিচের দিকেই যাবে। অন্যদিকে সুরজিৎ ভাল্লা তিনি যে কথাটা বলছেন তিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ, কারণ তিনি প্রাইম মিনিস্টারের যে আর্থিক পরামর্শদাতা কমিটি, সেই কমিটির অন্যতম একজন সদস্য ছিলেন 2017-2018 সাল পর্যন্ত। অর্থাৎ মোদী গভর্নমেন্ট প্রথম যখন এসেছিল সেই 5 বছরের মধ্যেই এরা দুজন কাজ করেছিলেন। এবং তারা বলছেন, তিনি তার বক্তব্য অনুযায়ী একদম সরাসরি দেখুন, বিজেপি নির্বাচন জিতছে কিন্তু অর্থনীতি হারাচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় তাদের রাজনৈতিক সাফল্যের এক শিখর এবং একটি ঐতিহাসিক অর্জন। 2029 সালে নরেন্দ্র মোদীর জন্য আরো এক বড় জনসমর্থন অর্জন করা ছাড়া বাংলায় দলটির বর্তমান নির্বাচনী সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার আর কোনো পথ নেই। কিন্তু একই সময় অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে বিজেপির পারফরমেন্স নিম্নমুখী হয়েছে এবং তা আরো খারাপ হবে না এমন কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ রিসেন্টলি যে 4 তারিখ পশ্চিমবঙ্গে রেজাল্ট বেরিয়েছে 4 মে, এবং সেখানে বিজেপি প্রথমবারের জন্য সরকার তৈরি করেছে, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তাতে
ভারতবর্ষের যে ইকোনমিক্যাল গ্রোথ সেটার কোনো সম্পর্ক নেই তার সঙ্গে। তারা পরপর ভোটে জিতছে এবং বিজেপির বিভিন্ন স্পোকসপারসনদের যখন ইকোনমিক্যাল ক্রাইসিস নিয়ে প্রশ্ন করা হয় আমরা শুনতে পাই একটাই কথা, যে দেশের মানুষ তো আমাদেরকে চুজ করছে, আমরা তো পরপর ভোটে জিততে পারছি। তো সুতরাং সেই জায়গাটা কিন্তু অবশ্যই একটা রীতিমতন অন্যদিকে ডাইভার্ট করার নিয়ম। দেশের অর্থনৈতিক সংস্থান সেই জায়গাটা সংকটে পড়েছে সেটা নিয়ে কোনো উত্তর না দিয়ে একদম ইলেকট্রাল পলিটিক্স সেটাকে নিয়ে উত্তর দেওয়া, সেটাকে নিয়ে চর্চা করা কখনোই কিন্তু সমাধান হতে পারে না। এবং সেটাই সুরজিৎ ভাল্লাও লিখছে, সেটা কি কোথাও গিয়ে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর কাছে শুধুমাত্রই একটা বিজেপির জন্য একটা নতুন মাইলেজ পাওয়া, আর কি কিছু কাজ করবে? এটা অর্থনৈতিকভাবে ভারতবর্ষকে কি এগিয়ে নিয়ে যাবে এই জয়টা? সত্যি এই প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উত্থাপিত হচ্ছে। এবং যারা সরকারি অফিসিয়ালস, রাহুল গান্ধী যে কথাটা বলেছেন তার ঠিক 24 ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে এই কথা নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছে। এবং সেটাই আপনাদের সামনে রাখলাম। গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তিত্ব যারা সরকারের টপ অফিসিয়াল হিসেবে কাজ করেছেন, একজন সুরজিৎ ভাল্লা, তিনি 2017-2018-তে নরেন্দ্র মোদীর আশেপাশেই সবসময় থাকতেন, তার বই উদ্বোধন করতেন নরেন্দ্র মোদী। এবং আরেকজন অরবিন্দ সুব্রমণিয়ান, তিনি একদম মুখ্য আর্থিক পরামর্শদাতা ছিলেন নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টারের মুখ্য আর্থিক পরামর্শদাতা, মানে সমস্ত সময়তেই তিনি তার সঙ্গে ঘুরে বেড়াতেন। এবং তিনি যখন বলছেন যে এখন প্রতিদিন যখন টাকার মূল্য পড়ছে তখন সরকার পরিবর্তন দরকার, দিল্লি থেকে নীরবতা এবং এই দিশাহীনতা দুই দেখা যাচ্ছে দিল্লির সরকারের থেকে, সেটা অবশ্যই একটু বোধহয় ভেবে দেখার দরকার নরেন্দ্র মোদীর। এই মুহূর্তে যেভাবে দেশ চালাচ্ছেন, দেশ কি এই মুহূর্তে সেভাবে চালালে পরবর্তীতে বিকশিত ভারতের যে স্বপ্ন তিনি দেখাচ্ছেন সেটা খুব একটা স্বয়ং সম্পূর্ণভাবে 2047-এর মধ্যে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো? আমরা সত্যিই জানি না এই খবর, কিন্তু অবশ্যই একদম সরাসরি রাহুল গান্ধী বলা এবং তার মধ্যেই এই ধরনের দুটো আর্টিকেল যেটা বিস্ফোরক হিসেবে কাজ করেছে আপনাদের সামনে রাখাটা প্রয়োজন মনে হলো আমরা রাখলাম। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।